প্রত্যেকটা ম্যাচ যাই মেহেদী হাসান মিরাজকে নিয়ে আলোচনা হয়। আলোচনা বললে ভুল হবে, সমালোচনা বেশি হয়। কারণ তার পারফরমেন্স, দল হারছে অথবা দল জিতে যাচ্ছে তারপরেও হয়। বাংলাদেশে একের পর এক সিরিজ জিতেছে, 4টা সিরিজ বাংলাদেশ জিতেছে, এরপরেও সমালোচনা কমেনি। এই যে জিম্বাবুয়ে সিরিজ, এখানেও কিন্তু সমালোচনা হয়েছে। আমার প্রশ্ন হচ্ছে যে মেহেদী হাসান মিরাজ এর থেকে ভালো পারফরমেন্স কবে করেছেন? দেখুন, যখন ক্যাপ্টেন ছিলেন না, 23 থেকে 24টা ম্যাচ ক্যাপ্টেন্সি করেছেন। এর আগে যখন ছিলেন না তখন কেমন করেছেন? এই যে ম্যাচ খেলেছেন 125টার মতো, উইকেট তার 132টা, রান করেছেন 1800, তার গড় 23, বোলিংয়ে কখনো 5টা উইকেট পাননি। তারপরেও মিরাজকে নিয়ে এত আশা কেন? বাংলাদেশ জাতীয় দলে বিশেষ করে ওয়ান ডেতে কখনোই মিরাজ অত বড় সুপারস্টার ছিলেন না। তাকে রাখাই হতো ব্যাটে বলে কিছু অবদান রাখবেন, মানে মিডিওকার। কখনোই আপনি সাকিবের সাথে তুলনা করতে পারবেন না, কখনো কোনো ব্যাটারের সাথে তুলনা করতে পারবেন না, কখনো কোনো বোলারের সাথে তুলনা করতে পারবেন না। দুইটা ভূমিকাতে একটা মিডিয়াম পারফরমেন্স তিনি করবেন। 17 সালে যখন বাংলাদেশ দল দারুণ দল, মানে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলেছে, চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনাল খেলেছে, ওই সময়টাতেও মিরাজ খেলেছেন, 3টে ম্যাচ খেলেছেন। এরপর 19 সালে ওয়ার্ল্ড কাপ খেলেছেন, 23 সালে ওয়ার্ল্ড কাপ খেলেছেন, একের পর এক এশিয়া কাপ খেলেছেন। কোনো জায়গায় আপনার কি মনে হয়েছে যে মেহেদী হাসান মিরাজকে দলের নেওয়া হয়েছে ম্যাচ জেতানোর জন্য? মানে যে কোনো একটা ভূমিকাতে আপনি বলতে পারবেন? কখনোই পারবেন না। সেই একই ভূমিকা এখন পালন করছেন, মানে হয়তো বা একটু খারাপ করছেন, কিন্তু সমালোচনা বেশি হচ্ছে। কারণটা কি? কারণ মেহেদী হাসান মিরাজ বাংলাদেশ জাতীয় দলের অধিনায়ক। তাকে এমন পারফর্ম করতে হবে যে কোনো একটা ভূমিকাতে ম্যাচ জেতাতে হবে, যেমনটা হয়েছিল দ্বিতীয় ওডিআইতে। বাংলাদেশ দলকে তিনি জেতাতে পারতেন। যখন সোয়ান আউট হয়েছেন, 3টা ব্যাটার বা টেন্ডার ছিল, তাদেরকে নিয়ে 30, 32 অথবা 27 রান করতে হবে, সেটা করতে পারেননি। নিজে রান করেছেন, 27 রান করেছেন, কিন্তু ম্যাচ জেতাতে পারেননি। জেতালে হয়তো বা আবারও নায়ক হতে পারতেন। কিন্তু মেহেদী হাসান মিরাজ কখনোই কিন্তু সেই ভূমিকাতে কাজ করেননি। খেলেছেন, ছায়াই খেলেছেন। যখন তাইজুল খেলেছেন, যখন সাকিব খেলেছেন, যখন মুসাদ্দিক খেলেছেন, তখন খেলেছেন। কিন্তু মেহেদী হাসান মিরাজকে নিয়ে যদি আমরা আশা করি যে মিরাজ এক হাতে জিতিয়ে দেবেন, এবং আগে জিতিয়েছেন, কখনোই জিতাননি। মানে 125 ম্যাচের ওডিআইতে কখনোই 5টা উইকেট পাননি, 4টা উইকেট পেয়েছেন 3বার। তার ক্যারিয়ার কখনোই এত ভালো ছিল না। এবং ব্যাট হাতেও তো ওই যে সেঞ্চুরি করেছেন, 2টা 7টা 50 আছে, এতগুলো ইনিংস খেলার পরেও তার গড় 23, এবং ব্যাট করেছেন 4, 5, 7 নম্বরে। আপনি কখনোই সেটা বলতে পারবেন না। সেই সমালোচনা নিতে হবে। দেখুন, আমার কাছে মনে হয়েছে বাংলাদেশ জাতীয় দলের ম্যানেজমেন্ট ভুল করেছে তাই ক্যাপ্টেন্সি দিয়ে। এটা আমি হাজারো বার বলেছি, কারণ মিরাজ কখনোই সেই ক্যাপ্টেন ম্যাটেরিয়াল না জাতীয় দলের জন্য। হ্যাঁ, আপনি বলতে পারেন ভাই ঘরোয়াতে করেছেন, আপনি দেখেন না, মানে যখন তিনি ক্যাপ্টেন্সি করেছেন বিপিএলে, সেখানেও কিন্তু সেফ ক্যাপ্টেন্সি করেছেন। আপনি দেখুন না, আন্ডার 19 ক্যাপ্টেন্সি করেছেন, সেখানেও কিন্তু সেফ ক্যাপ্টেন্সি করেছেন। কিন্তু আপনি কখনোই বড় ক্যাপ্টেন্সি করা, আপনি দেখেন বাংলাদেশের ক্যাপ্টেন্সি কারা করেছেন? মাশরাফি, মুশফিক, সাকিব, তামিম, এবং তাদের ভূমিকা কি? ব্যাটার। আহুল হাসান সুমন, আশরাফুল, খালেদ মাহমুদ পাইলট। হ্যাঁ, বাংলাদেশ ইতিহাসে কখনোই এমন অলরাউন্ডার ক্যাপ্টেন্সি করেননি। স্পিন অলরাউন্ডার, অফ স্পিনার অলরাউন্ডার জীবনেই ক্যাপ্টেন্সি করেননি ওডিআইতে ক্যাপ্টেন্সি। হ্যাঁ, আপনি বলতে পারেন যে মাহমুদুল্লাহ রিয়াদ করেছেন টি20তে, কিন্তু তিনিও কিন্তু ফুল টাইম ক্যাপ্টেন্সি ওডিআইতে করেননি, এবং সেখানেও বোলিং করেননি, ব্যাটসম্যান হিসেবেই খেলেছেন। আপনি একজনের কথা বলতে পারেন অলরাউন্ডার, সেটা হচ্ছে খালেদ মাহমুদ সুজনের কথা বলতে পারেন, কিন্তু সুজন তো বোলার হিসেবে ক্যাপ্টেন্সি করেছেন। আপনি কখনোই তাকে অলরাউন্ডার বলতে পারবেন না। তার মানে বাংলাদেশের ইতিহাসই পরিবর্তন করা হয়েছে যখন মেহেদী হাসান মিরাজকে ক্যাপ্টেন্সি দেওয়া হয়েছে। এমন রোলের কাউকে কখনোই ক্যাপ্টেন্সি দেওয়া হয়নি। যখন দেওয়া হয়েছে, আপনি কেন আশা করেন ভাই যে আমরা দারুণ কিছু পাবো না তো। এখন হ্যাঁ, এখন বলা হচ্ছে চেঞ্জ করা হোক, যদিও একজন ক্রিকেটার ক্যাপ্টেন্সি দেওয়ার পরে এভাবে চেঞ্জ করা কোনো ঠিক হয়নি বা হবে না, যেটা শান্তর সাথে করা হয়েছে। এই জন্যই তামিম ইকবাল বলেছেন যে তাকে ক্যাপ্টেন্সি ক্যারি করার কথা বলা হয়েছে। দেখুন, এর আগে শান্ত ক্যাপ্টেন্সি করেছেন। আমাদের ভূমিকাটা কি? মানে একজন যিনি পারফর্ম করতে পারেন বা বেস্ট পারফর্মার, তাকে ক্যাপ্টেন্সি দেওয়া হয়, কারণ সামনে থেকে লিড দিতে হয়। যদি সামনে থেকে লিড না দিতে পারে, পারফরমেন্স ভালো না হয়, তাহলে আপনি একেবারেই ব্যাকফুটে চলে যাবেন, কেউ মানবে না, এবং আপনি নিজে পারফর্ম করতে পারবেন না, নিজের পারফরমেন্স নিয়ে টেনশনে থেকে যাবেন। এবং সেটাই কিন্তু মিরাজের সাথে হচ্ছে। মিরাজ সবশেষ 2 বছরে 22 ম্যাচে 22 উইকেট নিয়েছেন। মানে মিরাজের বড় ভূমিকা তো বোলার, কিন্তু সবশেষ 22 ম্যাচে 22 উইকেট নিয়েছেন। দেশের বাইরে 45 ম্যাচে 44 উইকেট তার। আমি এর আগে অনেকবার বলেছি যে মেহেদী হাসান মিরাজ দেশের বাইরে কখনোই প্রত্যেকটা ম্যাচ খেলবেন না। যখন সাকিব ছিলেন, যখন মোসাদ্দেক ছিলেন, তখন প্রত্যেকটা ম্যাচ তো খেলেননি। দেশের বাইরে প্রত্যেকটা ম্যাচ খেলানোর জন্য মিরাজ কখনোই না। এটাকে বুঝতে হবে আমাদেরকে।
যদিও খেলেন, ক্যাপ্টেন্সি থাকবেন, ওয়ার্ল্ড কাপে ক্যাপ্টেন্সি করবেন, স্বপ্ন দেখেছেন, এই অবস্থাতেই থাকবে, এইভাবেই মেনে নিতে হবে এবং অন্যদের পারফর্ম করতে হবে। মেহেদী হাসান মিরাজ এমনই করবেন, 27 রান করবেন, একটা উইকেট নেবেন, 20 রান করবেন, একটা উইকেট নেবেন, 15 রান করবেন, একটা উইকেট নেবেন এবং স্লো ব্যাট করবেন। এটাই ভাগ্য, এটাই নিয়তি, কারণ তাকে ক্যাপ্টেন্সি দেওয়া হয়েছে। যদি আমাদের দোষ দিতে হয়, সেটা আমাদের চাওয়াকে দোষ দিতে হবে। যদি আমাদের দোষ দিতে হয়, তাহলে সব শেষ যারা পরিচালক ছিলেন এবং যিনি দিয়েছেন, নাজমুল আবেদিন ফাহিম, তাকে দোষ দিতে হবে যে তাকে হঠাৎ করে ক্যাপ্টেন্সি এক কলে কেন দেওয়া হয়েছে। কারণ কখনোই এমন কাউকে এইভাবে ক্যাপ্টেন্সি দেওয়া হয়নি যে মিরাজকে দেওয়া হয়েছে। মিরাজের পারফরমেন্স যেমনটা ছিল আগে, তার থেকে ড্রপ করেছে, খারাপ হয়েছে নিঃসন্দেহে বলা যায়। বল হাতে আরও বেশি খারাপ হয়েছে এবং বল করছেন ভয়ে ভয়ে, মনে হচ্ছে এমন সময় বোলিংয়ে আসেন যখন অন্য ব্যাটাররা তাই খেলতে পারবে না, তখন বোলিংয়ে আসছেন এবং নিজে ক্যাপ্টেন্সি নিয়ে সেভাবে বোলিংটা করছেন সুবিধা মতো অবস্থাতে। এবং ব্যাটিংটা তো অবশ্যই অবশ্যই খারাপ হয়েছে এবং ভয় পাচ্ছেন এখন। সো সেই দিক দিয়ে আমার মনে হয় যে ক্যাপ্টেন্সি থাকবে কি থাকবে না ওয়ার্ল্ড কাপের আগে, দেখুন আপনি কি বলতে পারেন যে মেহেদী হাসান মিরাজ না থাকলে, যেটা আগে হয়েছে এবং যেটা বললাম যে সব জায়গায় তিনি একা হয়ে থাকবেন না সব কম্বিনেশনে, তাহলে কি হতো, একটা লাক্সারি থাকতো যে সেখানে একজন পেস অলরাউন্ডার খেলতে পারতো সেখানে এবং একজন লেফটি স্পিনারের সাথে রিশাদকে খেলাতে পারতেন, যেটা কম্বিনেশন ডিজার্ভ করতো। অথবা আপনি মোসাদ্দেক আছে, সাথে রিশাদ আছে, সাথে একজন বোলার এক্সট্রা খেলানো যেত। সেটা তো হচ্ছে না, অবশ্যই কম্বিনেশন নষ্ট হচ্ছে, কিন্তু ক্যাপ্টেন তো আপনি ক্যাপ্টেনকে বাদ দিতে পারেন না, ক্যাপ্টেনকে বাদ দিতে পারেন না এবং এমনভাবে ক্যাপ্টেন্সি দেওয়া হয়েছে তাতে আপনি ক্যাপ্টেন্সিতে আপনি তাকে বাদ দিতেও পারবেন না ওয়ার্ল্ড কাপের আগে। এখন বিষয়টা হচ্ছে যে ওয়ার্ল্ড কাপের আগে মিরাজকে চেঞ্জ করতে হবে, বুঝতে হবে যে ভারত সফর আছে, ভারত আসবে বাংলাদেশে এবং সফর আছে সাউথ আফ্রিকাতে এই বছর শেষের দিকে। এই দুই জায়গাতে তাকে পারফরমেন্স করতে হবে এবং যে কোনো এক জায়গাতে বড় ভূমিকা রাখতে হবে। আমি একেবারে বলবো না যে মিরাজ খুব বেশি কিছু করেছে, এখন করছে, আগের মতোই আছে, কিন্তু মিরাজকে ক্যাপ্টেন্সি দিয়ে এক্সপেকটেশন বেড়ে গেছে এবং ওই যেভাবে একটা ক্যাপ্টেন লিড করে সেই কাজটা করতে পারছেন না। দেখুন যে নামগুলো বললাম, মাশরাফি, মুশফিক, তামিম, সাকিব অথবা শান্ত, তাদের একটা ক্যাপ্টেন মানে ক্যাপ্টেনের যেই দায়িত্ব, ক্যাপ্টেনার বুঝতে পারবেন যে হ্যাঁ একজন রোল মডেল বা একজনের ক্যারেক্টার, একজনের চরিত্র বা একজনের আপনি পার্সোনালিটি বলতে পারেন, সেটা কিন্তু তাদের আছে। মিরাজকে যখন ক্যাপ্টেন্সি দেওয়া হয়েছে, অথচ যখন ক্যাপ্টেন্সিতে ছিলেন না আগে থেকে কিন্তু একটা নেগেটিভ বার্তা ছিল, আগে থেকে একটা নেতিবাচক একটা চরিত্র ছিল অথবা একটা নেতিবাচক ব্যক্তিত্ব ছিল, যেটা কিন্তু ইম্প্যাক্ট ফেলে। যদি এমন থাকে এটা দল গঠন অথবা দলের উপর দখল রাখা, সেটা কিন্তু রাখা যায় না এবং সেই ইম্প্যাক্ট কিন্তু দলের উপর পড়ছে। আমার মনে হয় যে খুবই চেঞ্জ করা সম্ভব না, হঠাৎ করে তাকে চেঞ্জ করা হবে কিনা এটাও বড় বিষয়। তবে সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে মেহেদী হাসান মিরাজকে নিয়ে আমাদের যেই প্রত্যাশা, এটা কমাতে হবে। মিরাজ এমনই ছিল, এমনই আছেন, এমনই থাকবেন এবং যদি কোনো কারণে বড় সিদ্ধান্ত আসে তাহলে হয়তো বা তামিমের বড় সিদ্ধান্ত নিলেও নিতে পারে, সেটা ভারত এবং সাউথ আফ্রিকা সিরিজের পর। আপনাদের কী মনে হয় অবশ্যই জানাবেন। ধন্যবাদ সবাইকে।